আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আবারও কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী গ্রেফতার। নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা। এলডিসি উত্তরণের সময় চাওয়া অপমান নয়, বললেন তারেক রহমান। ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ঢাকা, 18 নভেম্বর 2025, বাসস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিম রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী গ্রেফতার করেছে। গত 24 ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির, মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিম এসব অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হল ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম মুস্তফা, 56, মিরপুর থানাধীন 7 নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম লিটন, 55, ছাত্রলীগের কর্মী মোহাম্মদ মাহবুব আকন্দ, 20, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, 60 ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু, 43। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের 2.5 মাস আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে যেসব দল এই জোট গঠনের বিষয়ে আলোচনা করছে তাদের কারোরই ভোটের নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বললেই চলে। গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরের বেশি সময় বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ অথবা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলার নানা খবর শোনা গেছে। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। জুলাইয়ের অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে পুরনো দলগুলোকে নানা হিসাব নিকাশও করতে দেখা গেছে। নতুন এই দলটিও নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা ফাঁকাপোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনে আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের মতো নানা বিষয়। এরই অংশ হিসেবে মাস 2 আগেই শোনা গেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এই দুইটি দল নিজেরা একীভূতকরণের কথা আলোচনা করেছে। এছাড়া বিএনপি বা জামায়াতে ইসলামের সাথেও তাদের আলোচনার বিষয়ে খবর প্রকাশ হয়েছে। তবে এবার বেশ কয়েকটি দল নতুন একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয়ে আলোচনা করেছে। এমনকি এই সপ্তাহের মধ্যেই জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনের আগে ঠিক কী কারণে এই রাজনৈতিক জোট গঠনের কথা ভাবা হচ্ছে? জোট গঠনের রাজনৈতিক তাৎপর্যই বা ঠিক কী? জোটের ঘোষণায় ভোটের হিসাবে আদৌ কোনো প্রভাব পড়বে? কেন এবং আলোচনায় কোন কোন রাজনৈতিক দল? রাজনৈতিক প্ল্যাটফর্ম রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাজনৈতিক দল এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এরই মধ্যে জোট গঠনের আলোচনায় শুরু করেছে। গত মাসখানেক ধরেই নানা কর্মসূচিও করেছে তারা। একই সাথে যেসব দল এই জোট গঠনের বিষয়ে ইতিবাচক, সেসব দলগুলো এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। নভেম্বর মাসের শুরুতেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বানে তাদের কার্যালয়ে কয়েকটি রাজনৈতিক দল এক বৈঠক করে। এই জোটের আলোচনায় মোট 9টি দলের অংশ নেওয়ার কথা জানা যাচ্ছে। এসব দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। কাইয়ুম জানান, এই আলোচনা বেশ আগে থেকেই হচ্ছে, কিন্তু এখন এটা একটা গতি পেয়েছে। 9 দল বিভিন্ন সময় নানা বৈঠক কর্মসূচিতে অংশ নিয়েছে। কেন এই জোট গঠনের উদ্যোগ? এমন প্রশ্নে কাইয়ুম বলেন, অভ্যুত্থানের যে আশা এবং অঙ্গীকার বাস্তবায়নের জন্য যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের কাছাকাছি মনে করে এবং যারা বিএনপি জামায়াত জোটের বাইরে থেকে রাজনীতি করতে চায়, তাদের নিয়ে এই ঐক্যের আলোচনাটা হচ্ছে। এটা প্রধানত একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো জোট গঠনের এই আলোচনায় নিজের দলের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, দলগুলোর সাথে বেশ কয়েকবার আলাপ আলোচনা হয়েছে এবং চলছে, কিন্তু এখন পর্যন্ত কনক্রিট সিদ্ধান্তে আসা যায় নাই। জোটের বিষয়ে চূড়ান্ত অগ্রগতি হলেই তখন আত্মপ্রকাশ বা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে। নির্বাচনের আগে কেন এই তৎপরতা, এমন প্রশ্নে নূর বলেন, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা যদি দেখেন, কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কিংবা নেতৃত্বে তা হয়নি। একেবারেই বিচ্ছিন্নভাবে কিছু তরুণ যারা সংগ্রাম করেছে বিভিন্ন ক্যাম্পাসে বা জেলা শহরে, তাদের ডাকেই একটা ম্যাস মুভমেন্ট হয়েছে। গণ অভ্যুত্থানের একটা পরিষ্কার ঘোষণা ছিল যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই। গত 15 মাসের অভিজ্ঞতায় রাজনীতিতে কালো টাকা, প্রশাসনে আধিপত্য বিস্তারের পুরনো ব্যবস্থা পরিবর্তনের সাধারণ মানুষের প্রত্যাশার কারণে এই জোট গঠনের বিষয়টা চিন্তাভাবনা ও আলোচনা হচ্ছে বলে জানান নূর। জোট গঠনের রাজনৈতিক তাৎপর্য কি? ভোটে প্রভাব পড়বে? যেসব দল নতুন জোট গঠন নিয়ে আলোচনায় অগ্রসর হয়েছে সেগুলোর নেতারা বলছেন, ভোটের রাজনীতিতে এর তেমন প্রভাব না থাকলেও জোট গঠনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই জোট গঠনের বিষয়ে নিজের দলের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। আদিব বলেন, ভোটের মাঠে ইম্প্যাক্ট কিছুটা কম হলেও রাজনৈতিক গুরুত্বের বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলগুলোকে জনবান্ধব এবং সংস্কারপন্থী গণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য করবে। রাষ্ট্রের আগের যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো আছে, এক ব্যক্তি রাষ্ট্রের সকল ক্ষমতার কুক্ষিগত রাখা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ভারসাম্য আনা, এই যে জুলাই সনদে যে প্রস্তাবগুলো আসছে সেটার বাস্তবায়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি মীর কাইয়ুমও জানান, নির্বাচন বা ভোট ব্যাংক জোট গঠনের মূল লক্ষ্য নয়। নির্বাচন মূল লক্ষ্য না, যেহেতু নির্বাচন সামনে আছে এবং একটা বড় রাজনৈতিক ইভেন্ট, সেজন্য নির্বাচনটাকেও স্বাধীনভাবে করার পরিকল্পনা আছে। তবে এটা কতটা কার্যকরভাবে করা যাবে তা আলাপের পরেই ফাইনালি বলা যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপি একটি গুরুত্বপূর্ণ শক্তি হলেও নির্বাচনী রাজনীতি বেশ ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, কিন্তু নির্বাচনী রাজনীতিটা ভিন্ন। মানুষ কাকে চাইবে না চাইবে এটা তো তাদের ব্যাপার, তারা মূল্যায়ন করবে এনসিপিকে। আমার মনে হয় এনসিপি এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলো সমন্বয় জোট গঠন হলে এর তাৎপর্য তুলে ধরতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এরকম চমৎকার কিছু বিষয় তুলে ধরতে হবে বলে মনে করেন। তবে তাদেরকে এই অ্যালায়েন্সের তাৎপর্য তুলে ধরতে হলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এমন অ্যাট্রাকটিভ বা চমৎকার কিছু তুলে ধরতে হবে। তা না হলে এরা যদি একসাথে মিলে কিছু ভোট হয়তো তারা পাবে, কিন্তু এনসিপি যাদের সাথে অ্যালায়েন্স করতে চায়, ইনক্লুডিং এনসিপি, তাদের কাউকেই উইনিং কোনো দল আমার মনে হয় না। বিশেষ করে বিএনপি, জামায়াত বা এ সমস্ত দলের পাশে খুব কঠিন হয়ে যাবে পাস করে বেরিয়ে আসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বলেছেন, এলডিসি উত্তরণকে ঘিরে সরকার যে সময় বাড়ানোর বিকল্পটিকে অগ্রাহ্য করছে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকির মুঠে ফেলতে পারে। সময় চাওয়া কোনো অপমান নয়, বরং উত্তরণের ফলে সম্ভাব্য চাপ ও ক্ষতি এড়াতে এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। তিনি অভিযোগ করেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। গত সোমবার 24 নভেম্বর রাতে নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকলে সাধারণ মানুষ থেকে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই চাপ বাড়বে। তিনি বলেন, গাজীপুরের এক ছোট পোশাক কারখানার মালিককে কল্পনা করুন। 10 বছরেরও বেশি সময় ধরে শতাধিক কর্মী নিয়োগ করে অতি ক্ষুদ্র লাভে এক নির্মম বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে তিনি তার ব্যবসা গড়ে তুলেছেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই যদি তিনি শুল্ক সুবিধা হারান, যা একসময় তার পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখত, তাহলে তিনি নিঃশব্দেই হারিয়ে যেতে পারেন। তার অর্ডার কমা, কারখানা চালু রাখা, কর্মীদের বেতন দেওয়া এবং পরিবারকে নিরাপদ রাখা সব চাপই তার কাঁধে এসে পড়তে পারে। নারায়ণগঞ্জের এক তরুণ স্নাতককে কল্পনা করে তারেক রহমান বলেন, এবার নারায়ণগঞ্জের এক তরুণ স্নাতককে কল্পনা করুন। তার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে গিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে। তার বাবা একটি কারখানায় কাজ করেন, ওভারটাইমের উপর নির্ভর করে সংসার চালাতেন তিনি। কিন্তু রপ্তানির চাপ বাড়লে ওভারটাইমে প্রথমে বন্ধ হয়, তারপর শিফট কমে, তারপর চাকরি হারায়।
এগুলো কোনো শিরোনাম হয় না, এগুলো সাধারণ ঘরের ভেতরের নীরব সংকট। এই সিদ্ধান্তে তারা কখনো ভোট দেয়নি, তাদের কখনো জিজ্ঞাসা করা হয়নি, তাদের কখনো প্রকৃত সংখ্যাগুলো দেখানো হয়নি। এই কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিতর্ক সরকারি বিবৃতির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপি আগেও বলেছে ২০২৬ সালের উত্তরণ সময়সূচি সামনে বাড়ানো পেছানোর সুযোগ না রাখা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি এমন এক অন্তর্বর্তী সরকার করছে যার নির্বাচনী ম্যান্ডেট নেই, তবুও তারা দেশের অর্থনীতিকে বহু বছরের জন্য প্রভাবিত করবে এমন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের বলা হয় যে সময় বাড়ানো অসম্ভব, এমনকি পেছানোর অনুরোধ করাটাই নাকি অপমান, যা জাতিসংঘ নাকি বিবেচনাই করবে না। কিন্তু একটু গভীরে তাকালে ইতিহাস আরও জটিল গল্প বলে। অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশ নিজেদের উত্তরণ সময়সূচি সমন্বয় করেছে। জাতিসংঘের নিয়মেও বলা আছে অর্থনৈতিক ধাক্কা লাগলে সময় বাড়ানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের উচিত দেশের ভবিষ্যৎ গঠনে এমন বিষয়ে সময় চাওয়াই দায়িত্বশীল শাসন। তারেক রহমান প্রশ্ন রাখেন, কিন্তু আমরা কেন ভান করছি যে কোনো বিকল্প নেই? কেন আমরা নিজের ভবিষ্যৎকে সীমাবদ্ধ করছি? সবার সামনে পেছানোর বিকল্পটি বাদ দিয়ে দিলে আমরা নিজের দর কষাকষির ক্ষমতা দুর্বল করি। আন্তর্জাতিক আলোচনায় আমরা টেবিলে বসার আগেই আমাদের সব তাস উন্মুক্ত করে দিই। সরকারি নথিপত্র স্বীকার করা হয়েছে যে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, ব্যাংকিং খাতের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ ঝুঁকে বৃদ্ধি, রপ্তানির হ্রাস এসব ইতোমধ্যেই টের পাচ্ছে। এটি উত্তরণের বিরুদ্ধে যুক্তি নয়। বাংলাদেশ যোগ্যতায় এগিয়ে যাওয়ার অধিকার অর্জন করেছে, কিন্তু অধিকার থাকা আর প্রস্তুত থাকা এক জিনিস নয়। প্রকৃত জাতীয় শক্তি হল সিদ্ধান্তের সময় সন্দেহ না দেখানো নয়, বরং খরচ স্থায়ী হয়ে যাওয়ার আগে কঠিন প্রশ্ন করার ক্ষমতা এবং শৃঙ্খলা রাখার মতো। চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এখন চট্টগ্রাম বন্দরের দিকে তাকান। বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার। সেখানে যা ঘটে তা লক্ষ মানুষের জীবনে যে কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়েও গভীর প্রভাব ফেলে। সম্প্রতি বন্দরকে ঘিরে নেওয়া দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনো রুটিন সিদ্ধান্ত নয়। এগুলো একটি জাতীয় সম্পদ সম্পর্কে কৌশলগত প্রতিশ্রুতি, যা একটি অন্তর্বর্তী সরকার নিচ্ছে, যার জনগণের সামনে জবাবদিহির ম্যান্ডেট নেই। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে যা দেখা যায় তা এলডিসি উত্তরণের ক্ষেত্রেও দেখা যায়। কৌশলগত বিকল্প বন্ধ হয়ে যাচ্ছে। জন আলোচনা যেন বিরক্তিকর কিছু। যুক্তিযুক্ত উদ্বেগগুলো উপেক্ষা করা হচ্ছে গতি এবং অপরিহার্যতার নামে। তারেক রহমান বলেন, একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, এটি কোনো ব্যক্তি বা ব্যক্তিকে আক্রমণ করার বিষয় নয়। এটি প্রতিষ্ঠান রক্ষা করার বিষয় এবং সেই নীতিকে রক্ষা করার বিষয় যে সিদ্ধান্তগুলো দেশের কয়েক দশকের ভবিষ্যৎ গঠন করবে, সেগুলো এমন সরকারই নেবে যাদের জনগণের প্রতি জবাবদিহি আছে। তিনি বলেন, কেউ বলছে না যে আমরা এলডিসি থেকে উত্তীর্ণ হব না বা বন্দর সংস্কার করব না। যুক্তিটা আরও সহজ এবং মৌলিক। একটি নাতির ভবিষ্যৎ এমন সরকারের দ্বারা বাধা যাবে না যে সরকারকে সেই নাতি নির্বাচন করেনি। তিনি আরও বলেন, কৌশলগত ধৈর্য দুর্বলতা নয়, জনসম্পৃক্ততা বাধা নয়, গণতান্ত্রিক বৈধতা বিলম্ব নয়। আর আমার মতে হয়তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য যে বাংলাদেশের মানুষ কখনো নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিষ্ক্রিয় ছিল না। তারা মর্যাদা, কণ্ঠস্বর ও পছন্দের ওপর বিশ্বাস করেই কষ্ট ত্যাগ করেছে। তাদের দাবিটা সহজ, শোনা হোক, অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, সম্মান করা হোক। এই কারণে আমাদের অনেকের সামনে তাকিয়ে আছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির ন্যাশনাল নির্বাচনের দিকে, যেখানে বাংলাদেশের মানুষ কথা বলবে, পছন্দ প্রকাশ করবে এবং একটি সহজ সত্য পুনর্নিশ্চিত করবে, এদেশের ভবিষ্যৎ গড়বে এদেশের মানুষই, সবার আগে বাংলাদেশ বিশ্বাস করে।